ডাক্তার যদি অপরাধ করে অআমলযোগ্য নন কগনিজেবল অফেন্স, দ্যাট ইজ ফাইন, জামিনযোগ্য, ঠিক আছে। কিন্তু দেখবেন ডাক্তারকে কোনো সেটেলমেন্ট করার সুযোগ দেয় নাই। সারা দুনিয়াতে হাসপাতাল এবং ডাক্তাররা রোগীর সঙ্গে আউট অফ কোর্ট সেটেলমেন্ট করে, কারণ শত কোটি ডলারের বা শত কোটি টাকার ক্ষতিপূরণ হবে। এটার জন্য রোগীকে যেহেতু কোর্টের অনেক ব্যয় বহন করতে হয়, যেমন স্যাকলারদের কথা আপনারা জানেন, যারা এই যে অক্সিকন্টিন ওষুধ ছেড়েছিল, এরা কিন্তু সমস্ত ক্ষতিপূরণ আউট অফ কোর্ট সেটেলমেন্ট করেছে, কারণ এত টাকা ক্ষতিপূরণ, তাই না? হ্যাঁ, এখানে আছে না। কিন্তু ডাক্তারের বেলায় আপোষযোগ্য না। ডাক্তার যদি অপরাধ করে ওই অপরাধ আপোষযোগ্য না, অবহেলার অপরাধ আপোষযোগ্য না। আপোষযোগ্য হচ্ছে আমাকে যদি মারে কেউ, সে জামিন নিয়ে বের হয়ে এসে আরেকবার আমাকে মাইরা বলতে পারবে আপোষ কর। আমাকে মারলে আপোষযোগ্য, কিন্তু আমি যদি অবহেলা করি আমারটা আপোষযোগ্য না, আমি আপোষ করতে পারবো না। একই বিষয় এইভাবে কিভাবে হয় এই আইনের মধ্যে? আরো অসংখ্য জায়গা আছে। সবচেয়ে মজার জায়গা হচ্ছে, আমি আপনাদেরকে আসলে আমার 40টা অবজারভেশন আছে, আমি এখানে বলতে চাই না, কিন্তু এখানে খুব মজার মজার ধারা আছে। তার মধ্যে আরেকটা মজার ধারা আছে, ডিজিটাল প্ল্যাটফর্মে আপনি চিকিৎসা দিতে পারবেন, ভেরি নাইস। ডিজিটাল কোনো ল্যাবরেটরি রিপোর্টে স্বাক্ষর চলবে না, ভেরি নাইস। ডিজিটাল প্রেসক্রিপশনে স্বাক্ষর কে দিবে? ডাক্তার যখন প্রেসক্রিপশন দিবে, আপনি ডিজিটালি প্রেসক্রিপশন দিচ্ছেন। এখন কিন্তু ডিজিটাল হেলথে প্রচুর প্রেসক্রিপশন হচ্ছে, সেই স্বাক্ষরটাকে ডিজিটাল হবে নাকি ডাক্তারকে স্বাক্ষর করতে হবে? আপনি যদি ডাক্তারের প্রেসক্রিপশনে ডিজিটাল স্বাক্ষর অ্যালাউ করেন, তাহলে ল্যাবরেটরি রিপোর্টে আবার আপনি ডিজিটাল স্বাক্ষর অ্যালাউ করবেন না। ওয়াই? তাহলে এই আইনের বিরুদ্ধে আমি এই আইনের কোনো কেউ আমাকে যদি জরিমানা করে, আমি সেটার বিরুদ্ধে রিট করতে পারবো না। কোনো মোবাইল কোর্টের লোক যদি ঢুকে আমাকে অন্যায়ভাবে আক্রান্ত করে, আমি রিট করতে পারবো না। সব হাসপাতালে সংক্রামক ব্যাধি রাখবেন আপনারা, এনআইসিভিতে সংক্রামক ব্যাধির ট্রিটমেন্ট রাখবেন, আপনারা নিউরো সায়েন্স হসপিটালে সংক্রামক ব্যাধির ট্রিটমেন্ট রাখবেন, আপনারা চোখের হাসপাতালে সংক্রামক ব্যাধি ট্রিটমেন্ট রাখবেন। দিস ল ইজ দ্য ট্র্যাশ, and we are discussing about it, spending all our valuable hours. This is just a trash. আমি মুশতাক ভাইয়ের সাথে একদম একমত যে স্বাস্থ্য ব্যবস্থার পূর্ণ সংস্কার ছাড়া এই ধরনের একটা আমলাতান্ত্রিক টেবিলে বসা আইন, যে আইনটার কোন রকম রেফারেন্স ভ্যালু নাই, এখানে কোনো রেফারেন্স নাই, এখানে অসম্ভব সব কথাবার্তা আছে। এখানে ডায়াগনস্টিক সেন্টারকে বলেছে স্বাস্থ্য সহায়তা দানকারী প্রতিষ্ঠান, এখানে কিন্তু লেখা আছে। কিন্তু ডেন্টাল চেক আপ সেন্টারকে দুই জায়গাতেই লিখেছে, হাসপাতাল, ডেন্টাল চেক আপ সেন্টার হাসপাতালও, স্বাস্থ্য সহায়তাদারকারী প্রতিষ্ঠানও। ভালো করে আইনটা নিজেরাই পড়ে নাই টাইপ করার সময়। তারপর আরেকটা কাজ করেছে, আপনারা দেখবেন, রেডিওলজি সেন্টার আর ইমেজিং সেন্টার দুইটাকে আলাদা করেছে, করে বলেছে রেডিওলজি সেন্টার হচ্ছে হাসপাতাল আর ইমেজিং সেন্টার হচ্ছে স্বাস্থ্য সহায়তা দানকারী প্রতিষ্ঠান। এখানে বলা আছে ডাক্তারের তত্ত্বাবধানে যে ব্যক্তি স্বাস্থ্য সহায়তা দিবে সেই স্বাস্থ্য সহায়তা দানকারী। অর্থাৎ আমার তত্ত্বাবধানে আমি এখন যে কাউকে ধরে নিয়ে গিয়ে আমি স্বাস্থ্য সহায়তা দিয়ে দিতে পারবো, তার যে প্রশিক্ষণ লাগবে এই কথাটা এখানে নাই। এবং আরো অদ্ভুত অদ্ভুত কথাবার্তা আছে যেগুলো মানে ইট ইজ জাস্ট এ ট্র্যাশ। আমি এইভাবে কখনো কথা বলতে পছন্দ করি না, কিন্তু একটা আবর্জনাকে আবর্জনা ছাড়া আর কিছু বলার নাই। এখানে বলা হয়েছে হাসপাতালকে বর্জ্য ব্যবস্থাপনা করতে হবে, প্রথম বর্জ্য হিসেবে এটাকে ছুড়ে ফেলে দেওয়া উচিত। স্বাস্থ্যসেবা চার্জ মূল্য বা ফি নির্ধারণ, এটা যে রোগীকে কিভাবে ভয়ঙ্কর ভাবে ক্ষতিগ্রস্ত করবে এই ধারণাই তাদের নাই। আমি আপনাদেরকে একটা কথা বলি, রিএজেন্টের দাম যখন তখন বাড়ে, ডায়াগনোসিস সেন্টারগুলি যেটা করবে, প্রাইভেট ডায়াগনোসিস সেন্টার, রিএজেন্টের দাম বেড়ে গেলে সে সেই পরীক্ষাটা বন্ধ করে দিবে। কারণ এই আইন অনুযায়ী মূল্য নির্ধারণের জন্য যে 1 মাস 1.5 মাস বা 2 মাস সময় লেগে যাবে, সেই দীর্ঘসূত্রিতার কারণে দেখা যাবে যে এই ডায়াগনস্টিক প্রাইভেট ডায়াগনোসিস সেন্টারগুলি লস করবে এবং তারা সেই টেস্ট করবে না। এবং এই উদাহরণ বাংলাদেশে আছে। NS1 অ্যান্টিজেন পরীক্ষা করার সময় ডেঙ্গু কিটের দাম নির্ধারণ করে দেওয়া হয়েছিল 500 টাকা। দেখা গিয়েছিল যে মানহীন কিট দিয়ে ডায়াগনোসিস সেন্টারগুলি পরীক্ষা করছিল এবং NS1 পরীক্ষা প্রচুর ভুল আসাতে রোগী মারা গেছে, কারণ 500 টাকা দিয়ে ভালো NS1 অ্যান্টিজেন কিট তখন পাওয়া যাচ্ছিল না বাজারে। একই বিষয় আমরা N95 মাস্কের ব্যাপারে দেখেছি, একই বিষয় আমরা PCR টেস্টের সময় দেখেছি। যে কোনো সংক্রামক ব্যাধি যদি সমাজে চলে আসে, দেখা যায় টেস্টিং কিট এবং এই টেস্টিং রিয়েজেন্টগুলির দাম বেড়ে যায়। এইখানে ডাক্তারের সেবার মূল্য নির্ধারণ করা হচ্ছে, কিন্তু রিয়েজেন্টের মূল্য, অন্যান্য চিকিৎসা সরঞ্জামের মূল্য, বাজারে টমেটোর দাম, সেটা কি সরকার ঠিক করতে পারে? ডাক্তারের বেতন ঠিক করলে বাজারে টমেটোর দামও ঠিক করে দিতে হবে। CSDর মতো দোকান দিতে হবে যেখানে ডাক্তাররা গিয়ে বাজার করবে ভর্তুকি মূল্যে। এটা একটা অবাস্তব আইন। এই আইন আসলে কাগজে কলমে খুব সুন্দর, কিন্তু এই আইন কোনোভাবেই, এটা যদি আজকে ইমপ্লিমেন্ট করা হয়, কালকে স্বাস্থ্য ব্যবস্থা দ্বিগুণ ভাবে ক্ষতিগ্রস্ত এবং রোগীদের অধিকার ক্ষুণ্ণ হবে। রোগীদের অধিকার শুধুমাত্র চিকিৎসা পাওয়ার অধিকার না, রোগীদের অধিকার একই সঙ্গে চিকিৎসা পরবর্তী অধিকার
যে চিকিৎসা আছে সেটা পাওয়ার অধিকার। এই আইনে কোথাও লেখা নাই হাসপাতালের অ্যাক্সেসিবিলিটির ব্যাপার। বাংলাদেশের অধিকাংশ হাসপাতালে হুইল চেয়ার নিয়ে ঢোকা যায় না।